আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ক্লাসরুমে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা মূলত বেসিক ইলেকট্রনিক্স সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করব। তো এই সাজেশনটা দেওয়া হচ্ছে মূলত হক পাবলিকেশনের একটা বই থেকে। তো তোমরা যারা অন্যান্য পাবলিকেশনের বই থেকে পড়তেছো তোমরা জাস্ট প্রশ্নগুলা মিলাই নিবা। তো আমরা যদি প্রথম অধ্যায় থেকে শুরু করি, প্রথম অধ্যায়টা হচ্ছে কালার কোড এবং সোল্ডারিং এর। তো এই অধ্যায়ের শুরুতে আমরা যদি অতি সংক্ষিপ্তগুলো দেখে নেই, তো অতি সংক্ষিপ্তের মধ্যে 2 নাম্বার যেটা সোল্ডারিং বলতে কি বোঝায় এটা পড়া লাগবে। তারপর হচ্ছে 3 নাম্বার ইলেকট্রনিক্স বলতে কি বোঝায়। তারপর হচ্ছে 4 নাম্বার কালার কোড কি। তারপর হচ্ছে 5 নাম্বার প্রিন্টেড সার্কিট বোর্ড কি। তারপর হচ্ছে 7 নাম্বার টলারেন্স বলতে কি বোঝায়। তারপর হচ্ছে 8 নাম্বার অ্যাভোমিটার কি। তো এই অতি সংক্ষিপ্তগুলো পড়লেই কিন্তু হবে। এরপর যদি আমরা সংক্ষিপ্ত প্রশ্নে আসি, তো সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে আমাদের জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে কালার কোড, এই কালার কোডের সাহায্যে যে রেজিস্টারের মান নির্ণয়ের যে ম্যাথগুলো আছে, তো এই ম্যাথগুলো আমাদেরকে করা লাগবে। এই ম্যাথগুলো থেকে কিন্তু সংক্ষিপ্ত অথবা রচনামূলকের মধ্যে আসবে। তো এর পাশাপাশি আমাদের এখানে দেখো যে 4 নাম্বারটা ইম্পর্টেন্ট। ভালো সোল্ডার জয়েন্টের বৈশিষ্ট্য লেখো বা আদর্শ সোল্ডারিং এর শর্তগুলা কি কি, এইগুলা পড়া লাগবে। এবং এর পাশাপাশি এই যে অ্যাক্টিভ ও প্যাসিভ কম্পোনেন্টের তালিকা, অর্থাৎ 8 নাম্বার যে প্রশ্নটা, এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো সংক্ষিপ্তর জন্য আমরা এই প্রশ্নগুলাই পড়ব। আর রচনামূলক এই অধ্যায় থেকে আসে না, বাট আসলেও ওই যে কালার কোড সম্পর্কিত যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো থেকে আসবে। অর্থাৎ কালার কোডের ম্যাথ সংক্ষিপ্ত অথবা রচনামূলক যে কোনো জায়গায় দিবে আর কি। তো এরপর যদি আমরা দ্বিতীয় নম্বর অধ্যায়ে আসি, দ্বিতীয় নম্বর অধ্যায়টা হচ্ছে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। তো এই অধ্যায়ের শুরুতে আমরা যদি অতি সংক্ষিপ্ত প্রশ্নের দিকে আসি, তো অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমাদেরকে পড়া লাগবে হচ্ছে 1 নাম্বার সেমিকন্ডাক্টর কি। তারপর হচ্ছে 2 নাম্বার মেজরিটি চার্জ ক্যারিয়ার বলতে কি বোঝায়। 3 নাম্বার মাইনরিটি চার্জ ক্যারিয়ার বলতে কি বোঝায়। তারপর হচ্ছে 4 নাম্বার হোল ও ইলেকট্রন কি। 5 নাম্বার ডোপিং কাকে বলে। তারপর 8 নাম্বার সমযোজী বন্ধন বলতে কি বোঝায়। তারপর হচ্ছে 11 নাম্বার সেমিকন্ডাক্টর কত প্রকার ও কি কি। তারপর 12 নাম্বার এনার্জি ব্যান্ড কি, এটা পড়া লাগবে। এইদিকে যদি আসি, এইদিকে অতি সংক্ষিপ্তর মধ্যে ফরবিডেন ব্যান্ড কাকে বলে, অর্থাৎ 19 নাম্বার। তারপর হচ্ছে 20 নাম্বার, তারপর হচ্ছে 26 নাম্বার একটি ত্রিযোজী ও একটা পঞ্চযোজী মৌলের নাম লেখো। তো এইদিকে অতি সংক্ষিপ্ত আর নাই। এখন যদি আমরা সংক্ষিপ্ত প্রশ্নে আসি, তো সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে 1 নাম্বারটা ইম্পর্টেন্ট, পি টাইপ এবং এন টাইপের মধ্যে পার্থক্যগুলো লেখো। তারপর 2 নাম্বারটাও ইম্পর্টেন্ট, কন্ডাক্টর ও সেমিকন্ডাক্টরের এনার্জি লেভেল ডায়াগ্রাম ব্যাখ্যা করো। এখন এটা কন্ডাক্টর সেমিকন্ডাক্টর, এমনকি এখানে তোমার যে অপরিবাহী যেটা আছে বা ইনসুলেটর, সেটারও কিন্তু দেখাইতে বলতে পারে। তো এরপর দেখো যে এইদিকে 3 নাম্বার যেটা, এইটাও কিন্তু ইম্পর্টেন্ট, যে একটা সিলিকন পরমাণুর পারমাণবিক গঠন চিত্র অঙ্কন করে বর্ণনা করো। এটা এতটা ইম্পর্টেন্ট না, জাস্ট এমনিতে দেখে রাখবা। এবার 6 নাম্বার যেটা, 6 নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে পি টাইপ সেমিকন্ডাক্টর কিভাবে গঠিত হয় চিত্র সহ আলোচনা করো। এবং এর পাশাপাশি এন টাইপ সেমিকন্ডাক্টর কিভাবে গঠিত হয় সেটার চিত্র সহ কিন্তু বর্ণনা করতে বলতে পারে, অর্থাৎ 9 নাম্বারটা। তার মানে এই যে পি টাইপ সেমিকন্ডাক্টরের গঠন এবং বর্ণনা এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের গঠন এবং বর্ণনা অবশ্যই চিত্র সহ, এই দুটো প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এর পাশাপাশি সংক্ষিপ্তের জন্য আমরা আরেকটা প্রশ্ন করব, 15 নাম্বারটা যেটা, অর্থাৎ কন্ডাক্টর সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের মধ্যে পার্থক্যগুলো লেখো। তো এইদিকে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আর নাই। এখন যদি আমরা রচনামূলক প্রশ্নে আসি, তো রচনামূলক প্রশ্ন কিন্তু এই অধ্যায় থেকে দুইটা খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা থেকে যে কোনো একটা কিন্তু অবশ্যই আসবে। তার মধ্যে একটা হচ্ছে 1 নাম্বারটা, যে পি টাইপ ও এন টাইপ সেমিকন্ডাক্টর কিভাবে তৈরি হয় এইটা চিত্র সহ আলোচনা করো। অথবা 2 নাম্বারটা, যে কন্ডাক্টর সেমিকন্ডাক্টর ও ইনসুলেটরের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম সহ বর্ণনা করো, বা এদের পার্থক্যগুলা ডায়াগ্রাম সহ বর্ণনা করো। তো এই দুটো রচনামূলক প্রশ্নের মধ্যে কিন্তু একটা অবশ্যই থাকবে। তো এরপর যদি আমরা 3 নম্বর অধ্যায়ে আসি, 3 নম্বর অধ্যায় সেমিকন্ডাক্টর ডায়োড। তো এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো পড়া লাগে সেটা আমরা দেখে নেই। তো শুরুতে হচ্ছে অতি সংক্ষিপ্ত। তো অতি সংক্ষিপ্ত 1 নাম্বারটা জিনার ব্রেকডাউন কি। তারপর হচ্ছে 2 নাম্বার বায়াসিং বলতে কি বোঝায়। তারপর এই দিকে যদি আসি, তো এই দিকে দেখো যে 5 নাম্বার যেটা, 5 নাম্বারটা হচ্ছে পটেনশিয়াল ব্যারিয়ার বলতে কি বোঝায়। তারপর হচ্ছে 8 নাম্বার পিআইভি কি। তারপর হচ্ছে 9 নাম্বার নি ভোল্টেজ কি। তারপর হচ্ছে 10 নাম্বার ড্রিফট কারেন্ট কি। তারপর হচ্ছে ডিফিউশন কারেন্ট কাকে বলে, এইগুলো পড়বো। তারপর এই দিকে দেখো যে
পিএন জাংশন ডায়োডের ডাইনামিক রেজিস্ট্যান্স বলতে কি বোঝায়, 13 নাম্বার, এটা পড়া লাগবে। তারপর হচ্ছে 15 নাম্বার, ব্রেকডাউন ভোল্টেজ কাকে বলে। এরপর এই দিকে আর অতি সংক্ষিপ্ত নাই। এখন যদি আমরা সংক্ষিপ্ত প্রশ্নে আসি, তো সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে এই যে ডায়োডের যে ভিআই বৈশিষ্ট্য রেখা, এই বৈশিষ্ট্য রেখার চিত্র আসতে পারে। তো এইটা আমরা ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াসের ক্ষেত্রে চিত্র সহ এই যে পিএন ডায়োড, এইটার বৈশিষ্ট্য রেখাটা সংক্ষিপ্ত প্রশ্নে দিয়ে দেবে আর কি। তো এরপর এই দিকে দেখো যে 4 নম্বরটা, পিএন জাংশন কিভাবে গঠিত হয়, এটা ইম্পর্টেন্ট। তো আর সংক্ষিপ্ত প্রশ্ন নাই। এখন যদি আমরা রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে আসি, তো রচনামূলক প্রশ্ন এই অধ্যায়ের কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে 3 নাম্বারটা, যে পিএন জাংশন ডায়োডের ফরওয়ার্ড ও রিভার্স চিত্র এবং বৈশিষ্ট্য রেখা অঙ্কনপূর্বক ব্যাখ্যা করো। তো এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসছে। সো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য। এবং এর পাশাপাশি 4 নাম্বার যেটা, পিএন জাংশনে কিভাবে কারেন্ট প্রবাহিত হয়। তো এই যে পিএন জাংশনে কারেন্ট কিভাবে প্রবাহিত হয় এটা চিত্র সহ ব্যাখ্যা করো। তোমার এই যে 3 নাম্বার এবং 4 নাম্বার, এই 3 নাম্বার এবং 4 নাম্বারের মধ্যে কিন্তু একটা অবশ্যই আসবে। তার মধ্যে 90% আসার সম্ভাবনা হচ্ছে 3 নাম্বারটা, আর 4 নাম্বারটা খুবই রেয়ার। তো এই অধ্যায় থেকে আসলে অবশ্যই 3 নাম্বার প্রশ্নটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপর যদি আমরা 4 নাম্বার অধ্যায়ে আসি, তো 4 নাম্বার অধ্যায়টা হচ্ছে বিশেষ ধরনের ডায়োড। তো এই অধ্যায়ে আমরা যদি শুরুতে অতি সংক্ষিপ্তগুলো দেখে নেই, তো অতি সংক্ষিপ্তর মধ্যে 1 নাম্বার এলইডি কি বা এলইডি এর পূর্ণরূপ কি, তারপর হচ্ছে এলইডি ও এলসিডি এর পূর্ণরূপ কি, তারপর 3 নাম্বার জেনার ক্রিয়া কি, তারপর 4 নাম্বার এলইডি এর ব্যবহারগুলো লেখো। এরপর দেখো যে আমরা 5 নাম্বারটা দেখি, 5 নাম্বারটা হচ্ছে জেনার ডায়োডের প্রতীক আঁকো, এটা পড়া লাগবে। তারপর হচ্ছে 7 নাম্বার ডায়োডের রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ কাকে বলে, এটা পড়বো। তারপর হচ্ছে এইদিকে 12 নাম্বার জেনার ব্রেকডাউন বলতে কি বোঝায়। এরপর এই দিকে আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন নাই। এখন যদি আমরা সংক্ষিপ্ত প্রশ্নে আসি, তো সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে 1 নাম্বারটা ইম্পর্টেন্ট, বলছে যে জেনার ডায়োড কিভাবে ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে আলোচনা করো। তারপর 2 নাম্বার জেনার ডায়োডের দুইটা ব্যবহার লেখো। এরপর এইদিকে 4 নাম্বারটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাধারণ ডায়োড ও জেনার ডায়োডের মধ্যে পার্থক্য লেখো। তো এইটা কিন্তু এই অধ্যায়ের সংক্ষিপ্তর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এরপর যদি আমরা রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে আসি, তো এই রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে আমাদের যেটা পড়া লাগবে সেটা হচ্ছে এই যে জেনার ডায়োডের সাহায্যে কিভাবে ভোল্টেজ স্টেবিলাইজেশন করা যায় এইটা বর্ণনা করো, অর্থাৎ 1 নাম্বার যেটা এইটা, আর 3 নাম্বার যেটা সোলার সেলের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো। তো তার মধ্যে 1 নাম্বারটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, অর্থাৎ জেনার ডায়োড কিভাবে ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে কাজ করে সেটা চিত্র সহ বর্ণনা করতে হবে। এরপর দেখো 5 নম্বর অধ্যায় ডিসি পাওয়ার সাপ্লাই। তো এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো পড়া লাগে সেটা আমরা দেখে নেব। আর এই অধ্যায়টা কিন্তু হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এই অধ্যায় থেকে অনেক বেশি প্রশ্ন আসে আর কি। তো প্রথমে যদি আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসি, তো অতি সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে 1 নাম্বারটা পড়া লাগবে রেকটিফায়ার কাকে বলে। তারপর হচ্ছে 2 নাম্বার ডিসি ভোল্টেজ রেগুলেটর ব্লকচিত্র অঙ্কন করে বিভিন্ন অংশের নাম লেখো। তারপর হচ্ছে 3 নাম্বার পালসেটিং ডিসি কাকে বলে। 4 নাম্বার পিআইভি কি। তারপর এদিকে 7 নাম্বার ফিল্টার সার্কিট কাকে বলে। তারপর হচ্ছে 9 নাম্বার রেগুলেটর পাওয়ার সাপ্লাইয়ের প্রধান অংশগুলোর নাম লেখো। তো এই অতি সংক্ষিপ্তগুলো পড়ব, এবং সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু এই অধ্যায় থেকে আসে এবং খুবই অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এখানে। তো তার মধ্যে 4 নাম্বারটা পড়া লাগবে রিপল ফ্যাক্টর কাকে বলে। তারপর এই দিকে যদি আসি, এই দিকে দেখো যে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে রিপল ফ্যাক্টরের মান নির্ণয় করো। তো এই যে ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে রিপল ফ্যাক্টরের মান বলতে পারে বা দক্ষতার মান নির্ণয় করতেও বলতে পারে। তো এইরকম যে প্রতিপাদনগুলো আছে এই প্রতিপাদনগুলো পরে রাখতে হবে। তারপর এই দিকে রেকটিফায়ারের প্রয়োজনীয়তা, এটা আমরা পড়বো 8 নাম্বারটা। তারপর এই যে 11 নাম্বারটা দেখাও যে হাফ ওয়েভ রেকটিফায়ারের দক্ষতা এত %। তো এই যে এখানে দক্ষতা বলছে, এখানে তোমার রিপল ফ্যাক্টরের মানও বলতে পারে, যে হাফ ওয়েভ রেকটিফায়ারের রিপল ফ্যাক্টরের মান নির্ণয় করো। তার মানে ফুল ওয়েভ এবং হাফ ওয়েভ এই দুইটার রিপল ফ্যাক্টর এবং দক্ষতা নির্ণয়, এই দুইটা অবশ্যই ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন একটা আসবেই। তো আমরা যদি রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে আসি, তো এই অধ্যায় থেকে কিন্তু প্রতি বছর একটা রচনামূলক প্রশ্ন অবশ্যই আসে। তো আমরা দেখি যে কোন রচনামূলক প্রশ্নগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিটের চিত্র অঙ্কন করে কার্যপ্রণালী বর্ণনা, এইটা তোমার ব্রিজ রেকটিফায়ারও হইতে পারে বা সেন্টার টেপও হইতে পারে। অর্থাৎ 1 নাম্বার এবং এই যে 3 নাম্বার এই দুইটা রচনামূলক প্রশ্ন কিন্তু অবশ্যই খুবই ইম্পর্টেন্ট। এবং এর পাশাপাশি 2 নাম্বারটা আমাদেরকে পড়া রাখতে হবে, অর্থাৎ একটা রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিটের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করে ব্যাখ্যা করো। তো এই যে 2 নাম্বারটা, এই 2 নাম্বারটা কিন্তু
সংক্ষিপ্ত প্রশ্নও আসতে পারে বা রচনামূলক প্রশ্নও আসতে পারে, বাট বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 1 নাম্বারটা এবং 3 নাম্বারটা, অর্থাৎ যে কোনো একটা রেকটিফায়ারের তোমার চিত্র অঙ্কন করে কার্যপ্রণালী ব্যাখ্যা করতে বলবে। সো এই 1 নাম্বার এবং 3 নাম্বারটা অবশ্যই ভালো করে পড়তে হবে। এরপর যদি আমরা 6 নাম্বার অধ্যায়টা আসি, বাইপোলার জাংশন ট্রানজিস্টর। তো আমরা দেখি যে এই অধ্যায় থেকে আসলে কোন কোন প্রশ্নগুলো পড়া লাগে। তো শুরুতে আমরা যদি অতি সংক্ষিপ্ত থেকে শুরু করি, তো অতি সংক্ষিপ্ত 1 নাম্বার ট্রানজিস্টর কাকে বলে। তারপর হচ্ছে 2 নাম্বার ট্রানজিস্টরের 3টা কারেন্টের মধ্যে সম্পর্ক লেখো। তারপর ট্রানজিস্টরের গঠনচিত্র অঙ্কন করো। সেটা পিএনপি হইতে পারে বা এনপিএন হইতে পারে, তো যে কোনো একটা দিতে পারে আর কি, বা দুইটাও দিতে পারে। তারপর এই দিকে দেখো যে 8 নাম্বারটা বাইপোলার ট্রানজিস্টর বলতে কি বোঝায়, এটা পড়া লাগবে। তারপর এই দিকে দেখো যে 11 নাম্বার বায়াসিং বলতে কি বোঝায়, এটা পড়া লাগবে। তারপর এই দিকে যদি আমরা সংক্ষিপ্ত প্রশ্নে আসি, তো সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে এই যে পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টরের প্রতীক অঙ্কন করে ইমিটার, বেস এবং কালেক্টর চিহ্নিত করো, এটা পড়া লাগবে। এর পাশাপাশি 2 নাম্বারটা পিএনপি ট্রানজিস্টরের জন্য কারেন্ট প্রবাহ কৌশল বর্ণনা করো, অর্থাৎ আইই ইজ ইকুয়াল হচ্ছে আইবি প্লাস আইসি, এইটা বর্ণনা করতে হবে। তো এইটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এর পাশাপাশি এইদিকে যে ওই যে ট্রানজিস্টরের যে প্রতীক বা গঠন, এইগুলা আর কি পরে রাখতে হবে, কারণ যে কোনো ট্রানজিস্টরের গঠন এবং প্রতীক লিখতে বলতে পারে। তো এরপর এই দুইটা প্রশ্ন আমরা জাস্ট এমনিতে দেখে নেব, 4 নাম্বার এবং 5 নাম্বার, অর্থাৎ পিএনপি ও এনপিএন ট্রানজিস্টরের মধ্যে পার্থক্য আর ট্রানজিস্টরের প্রকারভেদটা। এরপর যদি আমরা রচনামূলক প্রশ্নে আসি, তো রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে এই যে 1 নাম্বারটা, এই 1 নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে পিএনপি বা এনপিএন ট্রানজিস্টরের কারেন্ট প্রবাহ বর্ণনা করো, এবং এর পাশাপাশি এই যে 3 নাম্বারটা যেটা কমন বেস মোডে একটা এনপিএন ট্রানজিস্টরের বিভিন্ন সরবরাহ ও এটির কারেন্ট প্রবাহ কৌশল বর্ণনা করো। তো মূলত 1 নাম্বার এবং 3 নাম্বার দুইটার অ্যান্সার কিন্তু সেম, মানে দুইটা একই ধরনেরই প্রশ্ন। সো এখান থেকে বলা যায় যে 1 নাম্বারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই 1 নাম্বারটা এবং 3 নাম্বারটা যেহেতু দুইটাই একই, তার মানে এই অধ্যায় থেকে আমরা জাস্ট একটা রচনামূলক প্রশ্ন পড়ব, এবং এই অধ্যায় থেকে আসলে এই রচনামূলক প্রশ্নটাই আসবে। তো এরপর যদি আমরা 7 নম্বর অধ্যায়টা দেখি, ট্রানজিস্টরের বৈশিষ্ট্য। তো 7 নম্বর অধ্যায়ের ক্ষেত্রে আমরা শুরুতেই যদি আমরা অতি সংক্ষিপ্ত থেকে শুরু করি, তো অতি সংক্ষিপ্তর ক্ষেত্রে আমাদের যে প্রশ্নগুলো পড়া লাগবে, তো এখানে দেখো যে কমন ইমিটার কানেকশনে ইনপুট ও আউটপুট বৈশিষ্ট্য রেখা আঁকো, এটা পড়া লাগবে। তারপর এইদিকে এই যে 3 নাম্বারটা ট্রানজিস্টরের সঠিক বায়াসিং এর শর্তগুলো কি কি। তারপর হচ্ছে 4 নাম্বার একটা পিএনপি ট্রানজিস্টরের সিবি এবং সিই কানেকশন দেখাও। তারপর হচ্ছে 6 নাম্বার ট্রানজিস্টরের বায়াসিং পদ্ধতির নাম লেখো, এগুলো পড়া লাগবে। আর সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে এই যে 1 নাম্বারটা ট্রানজিস্টরের বিভিন্ন প্রকার সংযোগ পদ্ধতি দেখাও, যেমন সেটা সিবি হইতে পারে, সিই হইতে পারে, বা সিসি কনফিগারেশন হইতে পারে, মানে যে 3টা কনফিগারেশন আছে এই 3টা কনফিগারেশন অবশ্যই চিত্র সহ ব্যাখ্যাটা পরে রাখতে হবে, সেটা সংক্ষিপ্ত এবং রচনামূলক উভয়ের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। তো এর পাশাপাশি 3 নাম্বারটা অপারেটিং পয়েন্ট বা কিউ পয়েন্ট কাকে বলে। তারপর এই যে আলফা এবং বিটার মাঝে যে সম্পর্ক, এটা পড়তে হবে। তো এখন এইটা সংক্ষিপ্তের ক্ষেত্রে এখানে আসে, তো তোমার রচনামূলক এবং সংক্ষিপ্ত দুইটার জন্যই কিন্তু এই যে আলফা, বিটা আর গামা, এই 3টার মধ্যে সম্পর্ক সংক্ষিপ্ত এবং রচনামূলকের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর 6 নাম্বারটা দেখো যে লোড লাইন কি, এটা পড়া লাগবে। এরপর দেখো যে আমরা যদি রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে আসি, তো রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে এই যে 1 নাম্বারটা একটা কমন ইমিটার সার্কিট অঙ্কন করে কার্য পদ্ধতি বর্ণনা করো, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং এর পাশাপাশি এই যে যেটা বললাম যে আলফা, বিটা ও গামার মধ্যে সম্পর্ক স্থাপন করো, এইটা ইম্পর্টেন্ট। তো এই যে দুইটা প্রশ্ন, এর পাশাপাশি 3 নাম্বারটা আমরা পড়তে পারি, সেটা হচ্ছে ট্রানজিস্টরের সংযোগ পদ্ধতি চিত্র সহকারে সংক্ষেপে বর্ণনা করো। তো এই 3টা রচনামূলক প্রশ্ন কিন্তু আমরা অবশ্যই পড়ব। তার মধ্যে 2 নাম্বার রচনামূলক প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো 8 নম্বর অধ্যায় ট্রানজিস্টরের বায়াসিং এবং স্টাবিলাইজেশন। তো এই অধ্যায় থেকে আসলে কোন প্রশ্নগুলো পড়া লাগে আমরা সেটা একটু দেখে নিই। তো শুরুতে আমরা যদি অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিকে লক্ষ্য করি, তবে অতি সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে আমাদের এই অধ্যায় থেকে তেমন ইম্পর্টেন্ট নাই, বাট আমরা যদি সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে আসি, তো সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে এখানে দেখো যে 1 নম্বর যেটা আছে ট্রানজিস্টরের বায়াসিং কত প্রকার ও কি কি, এইটা আমরা পড়ব। তো এর পাশাপাশি এই দিকে হচ্ছে লোড লাইন এবং অপারেটিং পয়েন্টের সংজ্ঞা দাও, যেটা আমরা আগের অধ্যায়েও পড়ে যাচ্ছি।
তো দেখা যাচ্ছে যে এই অধ্যায়ে আর কি সংক্ষিপ্ত প্রশ্ন তেমন ইম্পর্টেন্ট নাই। তো আমরা যদি রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে আসি, তো রচনামূলক প্রশ্ন এই যে ভোল্টেজ ডিভাইডার পদ্ধতিতে একটা ট্রানজিস্টরের বায়াসিং চিত্র সহ আলোচনা করো, আর কমন বেস অ্যাম্পলিফায়ারের লিকেজ কারেন্ট সম্পর্কে আলোচনা করো। এটা যদিও বেশি একটা ইম্পর্টেন্ট না, বাট ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি হচ্ছে এই যে 3 নাম্বারটা, সেটা হচ্ছে আদর্শ বায়াসিং পদ্ধতিগুলো কি কি এবং চিত্রসহ ভোল্টেজ ডিভাইডার বায়াসিং পদ্ধতি বর্ণনা করো। তার মানে 1 নাম্বার এবং এই যে 3 নাম্বার এই দুইটা কিন্তু সেম কোশ্চেন। সো এখানে 1 নাম্বার এবং 3 নাম্বার এইটা একটাই প্রশ্ন। সো আমরা এই প্রশ্নটা অনেক ভালোভাবে পড়বো, কারণ এই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা আছে। এরপর যদি 9 নম্বর অধ্যায়ে আসি, সিঙ্গেল স্টেজ ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার। তো এই অধ্যায়ের ক্ষেত্রে আমরা দেখি যে আসলে কোন কোন প্রশ্নগুলা পড়া লাগে। তো আমরা শুরুতে যদি অতি সংক্ষিপ্ত থেকে শুরু করি, তাহলে 1 নম্বর কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর কি, তারপর হচ্ছে 2 নম্বর অ্যাম্পলিফায়ার কাকে বলে, তারপর হচ্ছে 7 নম্বর অ্যাম্পলিফায়ারের কাজ কি। এবার যদি আমরা সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে আসি, তো সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে এই যে অ্যাম্পলিফায়ারের যে শ্রেণী বিভাগ এইটা আমরা জাস্ট পরে রাখবো। এরপর রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এইটা অনেক ইম্পর্টেন্ট। ধরো যে এটা পরীক্ষার মধ্যে 99% আসার সম্ভাবনা, সেটা হচ্ছে কমন অ্যাম্পলিফায়ারের অপারেশন ব্যাখ্যা করো, মানে চিত্র সহ আর কি। তো এই অধ্যায় থেকে আমরা এই রচনামূলক প্রশ্নটা অবশ্যই ভালোভাবে পড়বো। এরপর যদি আমরা 10 নম্বর অধ্যায়ে আসি, মাল্টি স্টেজ ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার। তো এই অধ্যায়ে আমরা যদি অতি সংক্ষিপ্ত থেকে শুরু করি, অতি সংক্ষিপ্ত তেমন একটা নাই, বাট আমরা এখানে এই যে আরসি কাপলকৃত অ্যাম্পলিফায়ারের যে সুবিধা অসুবিধাগুলো আছে সেইটা পরে রাখবো। তারপর হচ্ছে মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ারের কাপলিং পদ্ধতি কত প্রকার, অর্থাৎ 7 নাম্বারটা, এইটা আমরা জাস্ট একটু দেখে নেব। তো এই অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন তেমন একটা আসে না, বাট রচনামূলক প্রশ্ন কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে 1 নাম্বারটা আরসি কাপলকৃত মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ারের ক্রিয়াকৌশল চিত্র সহ বর্ণনা করো। তো এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবারেও কিন্তু আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আমরা এই প্রশ্নগুলাই মূলত বেসিক ইলেকট্রনিক্স থেকে পড়ব।